নমস্কার সকলকে ডাগ আউট ডিসকাশনের আরেক নতুন এপিসোডে সবাইকে জানাই শুভ নববর্ষ আর ঈদ মুবারক। খুবই স্পেশাল দিন সবার জন্যই। আমি চাইছি সবাই যাতে ভালো করে এই দুটো ফেস্টিভ্যাল ভালো করে পালন করুন। ডাগ আউট ডিসকাশনের তরফ থেকে সবাইকে জানাই শুভকামনা। প্রথমেই আমি আজকে সায়কের কাছে আসবো। সায়ক, ইস্ট বেঙ্গল 4-1 গোলে পাঞ্জাবের কাছে হারলো, এটা কিরম ভাবে নিচ্ছ? কিরম ভাবে নেওয়ার কিছু নেই, একদম মানে যে জিততে হবে সেই মানসিকতা নিয়ে ইস্ট বেঙ্গল খেলেনি। এর পিছনে দুটো কারণ আছে। প্রথম কথা হলো, মানে আমাদের গোলের নিচে কমলজিৎ সিং একদম কনফিডেন্ট ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে সৌভিক চক্রবর্তী ছিল না। যে দুটো পয়েন্ট বলবো বলছিলাম, একটা হলো মানে প্লেয়ার্সরা নেই, সেটা পরের কথা, সেটা হতেই পারে একটা টিমের ক্ষেত্রে। কিন্তু যেটা দ্বিতীয় কথা, সেটা খুব ক্রুশিয়াল ব্যাপার, সেটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে একটা টিমকে 3টে ম্যাচ খেলতে হচ্ছে। ফেডারেশন কি এটা ইয়ার্কি মারছে? একটা টিমকে যদি এক সপ্তাহের মধ্যে 3টে গেম খেলতে হয়, তার মানে তাদের শারীরিক পরিস্থিতি কি থাকে সেটা আমরা আশা করি বুঝতে পারছি পশ্চিমবঙ্গে থেকে। মানে আমাদের ভারতবর্ষের যে ওয়েদার, সেখানে মানে এক সপ্তাহে 3টে ম্যাচ খেলা মানে মানে ওই যে 16টা মানুষ আছে, সেই 16টা মানুষকে একটা বয়লারের মধ্যে ছেড়ে দেওয়া। মানে তাদেরও তো মানুষ, তাই জন্য দেখো, তুমি যদি বলতে পারো যে শুধুমাত্র পাঞ্জাব ম্যাচটা নিয়ে আমি ডিসঅ্যাপয়েন্টেড কিনা, আমি ডিসঅ্যাপয়েন্টেড কারণ মানে ইস্টবেঙ্গল টিম জেতার জন্য খেলেনি, যে বল হোল্ড করে খেলছিল। হ্যাঁ, হতে পারে যে তারা ভাবছিল যে গোল করবে, বল হোল্ড করে খেলবে, কিন্তু খেলা সেই লেভেলে হয়নি। মানে গোলকিপারকে সেভই করতে হয়নি। খুব মানে যে কটা মানে বল মানে যাচ্ছে ডি বক্সের আগেই বল ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপয়েন্টেড, আমি পাঞ্জাব ম্যাচ নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড আছি। তবে ইস্ট বেঙ্গলকে নিয়ে, এই সিজনের ইস্ট বেঙ্গল, এই বছরের ইস্ট বেঙ্গলকে নিয়ে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড নই। কিছু সমর্থক হয়তো বলছে যে ডিসঅ্যাপয়েন্টেড। সিজন শুরু হওয়ার আগে কি একদমই ভেবেছিল যে হওয়া উচিত নয়। সিজন শুরু হওয়ার আগে ভেবেছিল ইস্ট বেঙ্গল সমর্থকরা দুটো মানে ন্যাশনাল টুর্নামেন্টের ফাইনাল খেলবে, একটা রানার্স হবে একটা চ্যাম্পিয়ন হবে? এক্স্যাক্টলি। ভেবেছিল একটা ট্রফি আবার থাকবে আবার ক্লাবে, ন্যাশনাল ট্রফি এফসি থাকবে, এশিয়ান কাপও খেলবে, আবার এটাও এফসি একটা বড় এশিয়ান কাপ ব্যাপার। কোয়ালিফায়ার খেলবে? কে ভেবেছিল? কোয়ালিফায়ার খেলবে। হুম। হয়তো আইএসএল এর শেষ ছয়ে থাকতে পারেনি, ঠিক আছে, কিছুটা ইস্ট বেঙ্গলের ভাগ্যেরও ফের আছে, এটা বলতেই হয়। এটা মানে সব যত স্পোর্টস জার্নালিস্ট আছে সবাই একই কথা বলছে যে রেফারিং অসাধারণ আমাদের ভারতীয় ফুটবলে। মানে রেফারিং এর যা মার্কস বা রেফারিং এর যে লেভেল, মানে আশা করি ওই লা লিগা, তারপরে সিরিয়া এ, মানে কোনো পাত্তা পাবে না আমাদের ভারতীয় রেফারিদের কাছে। মানে তুমি তো অতদূর এতটা চলেও যাচ্ছ, ফ্রাস্ট্রেটেড হয়ে আমরা কি বলছি। আমরা তো অতদূর যেতামও না। তুমি তো বলে যাচ্ছ লা লিগা টার লিগা কোথায় কোথায় চলে যাচ্ছ তুমি। এর থেকে তো আমার মনে হয় যে অন্য আমাদের সিএফএল এর রেফারিং বেটার, আমার যা মনে হয়। প্রাঞ্জল ব্যানার্জি অনেক বেটার রেফারিং এর কাজ করতো না, যখন প্রাঞ্জল সিএফএল এ একজনকে দিয়ে খেলা করাতো। নট এক্সেপশনস অনলি আর নট নট অনলি এক্সাম্পলস। একজন, নট অনলি একজন সায়ক, নট অনলি একজন। আমরা আই লিগেও দেখেছি ভালো রেফারিং হতো। আই লিগে আর একটা রেফারিং, আমার নামটা মনে পড়ছে না, সাউথের একজন রেফারি ছিল, আহ সন্তোষ না কি নাম, উনিও ভালো রেফারি ছিল। আই লিগে কিন্তু আমরা ওরকম কোয়েশ্চেন করতাম না রেফারিং নিয়ে, আইএসএল এ যেই লেভেলে আমরা কোয়েশ্চেন করি। আর এটা মানে কনসিস্টেন্টলি প্রতি বছর হচ্ছে, তাই না? এত বাজে রেফারি। তো যাই হোক, ঠিক আছে, আমরা খুশি। এবার পরের সেশনের দিকে তাকাতে হবে। একদম একদম। আচ্ছা, তো মোহনবাগান তো মানে এখন আর কি, আমার মতে সব থেকে বেস্ট পজিশনে মোহনবাগান আছে। যে মানে বলো না আবার। হ্যাঁ। চালিকা শক্তিতে, না না, চালিকা শক্তি এখন মোহনবাগানের কাছেই। কারণ কনফিডেন্স বলে যেই জায়গাটা, সেটা মোহনবাগানের কাছেই আছে। তা তুমি বলো, লিগ শিল্ডে মানে দৌড়ে একদম প্রথমে থাকা মোহনবাগান আর মুম্বাই ম্যাচ নিয়ে তুমি কি বলবা? আর লিগ শিল্ডে দৌড়ে থাকা নিয়ে তুমি কতটা মানে উচ্ছ্বাসী ব্যাপারটা, তুমি কতটা মানে কি বলো, মোহনবাগানকে কতটা এগিয়ে রাখছো আর মুম্বাইকে কতটা এগিয়ে রাখছো, তোমার মতে কি বলে বলো? প্রথমে লিগ শিল্ডের কথা বলার আগে বলি যে মোহনবাগান বেঙ্গালুরুকে যেরকম হ্যামার করলো 4-0 গোলে, আর চার মানে শূন্য বলে। মনে হচ্ছিল যে আরো দুটো গোল তো হয়েই যাবে, 5-6 গোল তো মানে মনে হচ্ছিল যে হয়ে যেত, কিন্তু হলো না, সেটা আলাদা ব্যাপার।
কারণ কিছু সুযোগ মোহনবাগান নষ্টও করেছে শেষের দিকে। কিন্তু এই মোহনবাগানকে দেখে সেই পুরনো মোহনবাগান মনে হলো, যেটা আমরা আগে দেখছিলাম, মানে এই ইন্টারন্যাশনাল ব্রেকের আগে দেখছিলাম, সেই মোহনবাগানই মনে হলো। আমাদের মনে রাখতে হবে সাহাল আব্দুল সামাদ মাঝমাঠে ছিল না। সাহাল আব্দুল সামাদকে হাবাস পাচ্ছে তোমার সোমবারের মুম্বাইয়ের এগেনস্টে পাচ্ছে, কিন্তু সাহাল ছিল না, সাহালকে রেস্ট দেওয়া হয়েছিল, সাহালের চোট ছিল বলে সাহালকে খেলানো হয়নি। যে রেস্ট দেওয়া হয়েছিল যে মুম্বাই ম্যাচের জন্য তাকে পুরোপুরি ফিট করেই মাঠে নামানো হবে। যাই হোক, আহ আমি বলতে চাই মানভীরের খেলা নিয়ে, মানভীর দুরন্ত ফুটবল খেলেছে। সেই পুরনো মানভীরকে খুঁজে পাওয়া গেছে ওই ম্যাচ, মারাত্মক ফুটবল খেলেছে। আর অনিরুদ্ধ থাপা, যাকে নিয়ে খুব কোয়েশ্চেন ছিল, উদিত দার খুব ফেভারিট প্লেয়ার অনিরুদ্ধ থাপা, তো অনিরুদ্ধ থাপাও কিন্তু গোল মেরেছে আর ভালো গোল করেছে। পেট্রাডসের যে সুপার পাস, আর জনি কাউকোকে নিয়ে এক্সট্রা কিছু বলার দরকার নেই, আমরা জানি জনি কাউকো কি প্লেয়ার, কি লেভেলের প্লেয়ার, চাইলে একাই খেলা ঘুরিয়ে দিতে পারে। আর ওই দিন সত্যি কথা বলতে গেলে মাঝ জনি মাঠের কাউকে প্রতিটা আসার পরে মোহনবাগান টিম পুরো খুলে এসেছে একদম, একদম নিজের এক্কেবারে খেলাটা এক্কেবারে ধরেছে। একদম আমি একমত তোমার সাথে। তো হুম, মাঝমাঠ নিয়ে তো কোনো প্রশ্নই নেই, মাঝমাঠ দুরন্ত খেলেছে। এবং ডিফেন্স ওই দিন দুরন্ত লেগেছে আমার। আশিস রায়ও ভালো খেলেছে। আশিস রায়কে নিয়েও হুম, অনেকে অনেক ক্রিটিসিজম করেছিল, কিন্তু আশিস রায়ও দুরন্ত ফুটবল খেলেছে। শুভাশিস বোসকে নিয়ে তো এক্সট্রা কিছু বলার নেই আমাদের। আনোয়ারকে একটু শেকি লাগছে, একটু রাস্টি লাগছে, হ্যাঁ জানি ইনজুরি থেকে ফিরেছে, একটু রাস্টি লাগছে, বাট আমার মনে হয় মুম্বাই ম্যাচে আনোয়ার আবার জ্বলেই উঠবে, আটকাবে, ভালো ভালো বল আটকাবে। আর হুম, বিশালকায় তো দুরন্ত। আর হেক্টর ইউসের দুরন্ত গোল, প্রথম গোলটা হেক্টর ইউসের পা থেকেই এসেছিল। তো হুম, হুম। ওভারঅল মোহনবাগানের টিম দারুণ খেলেছে। আর আমরা বলেইছিলাম কান্তিরাবাটা হচ্ছে আমাদের মোহনবাগানের পয়ামার। তো পয়ামা, কান্তিরাবা একদম ডিসঅ্যাপয়েন্ট ঠিক। করে না, কান্তিরাবা কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না, আর কান্তিরাবা ডিসঅ্যাপয়েন্ট করেও নি। তো না, চার গোল যেইভাবে মানে পুরো একদম মানে উড়িয়ে দিল। 5-6 গোল হলে মানে মনে তো হচ্ছিল 5-6 গোল হয়েই যাবে, কারণ অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না, 5-6 হ্যাঁ, গোল হতেই পারে। কারণ টাইম অনেক ছিল সায়ক, টাইম আমি তো অনেক ছিল। এক্সপেক্ট করেছিলাম 7 গোল হবে, আমি আরে যা বাবা, খেলা তুমি একটু দেখলাম। বেশি ভেবে নিয়েছিলে তাহলে। না না, খেলা মানে আমরা, না না, হ্যাঁ, আমার খেলা দেখে আমি যে কোনো 3টে গোল আরো হতেই পারতো, হুম। আর যে যে আরেকটা কোনো মুহূর্তে হতে পারতো। আরেকটা আপডেটও দিয়ে রাখি, এটা হয়তো সুনীল ছেত্রীর লাস্ট সিজন। সুনীল ছেত্রী হুম, হয়তো রিটায়ার করে যাচ্ছে এরপরে। এটা একটা বড় আচ্ছা, নিউজ, মানে এটা একটা আচ্ছা, রিউমার এসছে, এখনো তো যতক্ষণ না সে নিজে থেকে বলছে, অ্যানাউন্স করছে, সেটা তো আমরা বলতে পারি না, হুম, কিন্তু এটা একটা রিউমার আসছে যে সুনীল ছেত্রী হয়তো মানে নিজের বুটস ঝুলিয়ে দেবে এই সিজনটার পরেই, মানে হয়ে গেছে উনি ওনার লাস্ট ম্যাচ আইএসএল এ খেলে নিয়েছেন। আর হয়তো উনি আচ্ছা, খেলবেন না, এবার হয়তো উনি ব্যাঙ্গালোরের টেকনিক্যাল কমিটির মধ্যেই থাকবে, মানে ওই আর কি কোচিং স্টাফের মধ্যে হয়তো থাকবেন, এটাই শোনা গেছে আচ্ছা, আপাতত। আর আর এবার আসি মুম্বাইয়ের ম্যাচ নিয়ে, মুম্বাইয়ের যেটা তুমি বলছো, দুটো টিমই অসাধারণ ফর্মে আছে। মুম্বাইয়ের যে হুম। নতুন কোচ যিনি এসছেন, উনি এসে মুম্বাইয়ের পুরো খেলা ঘুরিয়ে দিয়েছেন বলতে গেলে। পিটার কারণ কাটকে। আগে হ্যাঁ, দেশ বাকিংহামও দারুণ কোচ ছিলেন, আমরা সবাই জানি দেশ বাকিংহাম দারুণ কোচ ছিলেন। কিন্তু দেশ বাকিংহামের টাইমে এই সিজনে মুম্বাই একটু একটু হলেও শেকি লাগছিল, একটু শেকি লাগছিল, খুব শেকি বলবো না, কিন্তু একটু হলেও শেকি লাগছিল। কিন্তু মুম্বাই খেলা দুরন্ত ঘুরিয়ে দিয়েছে। পিটার ক্র্যাটকি আসাতে আমি একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, ইন্ডিয়ান স্ট্রাইকারদের উপরে খুব ভরসা। যেরকম বিক্রম প্রতাপ সিং, ওকে সুপার সাব হিসেবে যেরকম খেলানো হচ্ছে, আর ও গোলও করে যাচ্ছে। যে পিটার কাটকে কিন্তু মানে নিজের অ্যাটিটিউডে পুরো মানে টিমটাকে চালাচ্ছে, আই থিঙ্ক আই নিজের থিঙ্ক উনি অ্যাটিটিউডে। হয়তো আই থিঙ্ক উনি হয়তো মেলবার্ন সিটি এফসিরও বোধহয় কোচ ছিলেন, ওখান থেকে হুম, বোধহয় হুম, হুম। মুম্বাই সিটি তে এসছেন। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। আমি যেটা বলছিলাম এটা বিক্রম সিটি প্রতাপ গ্রুপের সিং এর, সঙ্গে যুক্ত। একদম বিক্রম প্রতাপ সিং এর ব্যাপারে আসি। বিক্রম প্রতাপ সিং মানে সে তার বাবাকে হারিয়েছেন কিছুদিন আগেই, তো তারপরেই কিন্তু গোল মারা শুরু করেছেন। এবং উনি এটাও বলেছেন যে এখন আমি যাই গোল মারবো সব আমি আমার বাবার জন্যই মারবো, উৎসর্গ বাবাকে করবো, উৎসর্গ হ্যাঁ, হ্যাঁ। করবো। একদম একদম। তো বিক্রম প্রতাপ সিংকে আমার খুবই ভালো লাগছে যে এত মানে এত ভালো ফুটবল খেলছে আর গোল করছে। আর মোহনবাগানের জন্য বিক্রম প্রতাপ সিং একটা বড় থ্রেট হবে, আমি বলে রাখছি। বিপিন সিংও থ্রেট হবে, বিপিন সিং মোহনবাগানের এগেনস্টে দারুণ খেলে, বিপিন সিংও একটা থ্রেট, বিক্রম প্রতাপ সিংও থ্রেট। আর আর বলতে গেলে মুম্বাই টিমটা তো ভালো টিম, আমরা তো সবাই জানি মুম্বাই টিমটা ভালো টিম। আর মোহনবাগানের বলতে গেলে এই বছর মোহনবাগান আলাদা ফর্মে খেলছে, আলাদা দুরন্ত ফুটবল খেলছে। মানে মোহনবাগান এখন গোল করার জন্য খেলছে, আগে যেরকম, আগে সেই হাবাসের সিস্টেমের মতন খেলছে না, ডিফারেন্ট ফুটবল খেলছে। যে ভাই আমরা মেরে ইস্পার নইলে উস্পার, মানে মারবো, মানে খেলা মানে পুরো একদম গোল মারার জন্যই আসছি আমরা।
আমরা ডিফেন্সিভ ফুটবল খেলবো না, আমরা অ্যাটাকিং ফুটবলই খেলবো। এই গোটা সিজনে আমরা তাই দেখেছি। তার দুটো টিমই কাইন্ড অফ ওরকমই। তো দুরন্ত খেলা হবে। আশা করছি রাহুল গুপ্তা যাতে না থাকে ওই দিন রেফারিং এ, বাজে কোনো রেফারি না পড়ে, যেটা তুমি ক্রিস্টাল বলছিলে। জনও যেন না থাকে, ক্রিস্টাল একদম জনও যেন একদম। না থাকে। আমার আমার এটাই ভয়, জানো তো, যে রেফারি এলেই মোস্ট খেলা থার্ড নষ্ট। ক্লাস রেফারি। আর আর একটা জিনিস আমি যেটা বলছিলাম, আই লিগের টাইমে আমরা দেখতাম ডার্বি টার্বির সময় বিদেশি রেফারি আসতো ম্যাক্সিমাম টাইম। মাঝে মাঝে দেখবে যে হুম হুম। বিদেশি রেফারি আসতো। আমার ইভেন মনে হচ্ছে যে একবার উজবেকিস্তান থেকেও একবার রেফারি এসেছিল। কারণ কেউ রিস্ক নিতে চায় না। আমি বুঝি না আহ, বড় বড় ম্যাচে কেন রেফারি বিদেশি আসে না। এমন তো না এফএসডিএল এর টাকা খুবই নেই, একদমই নেই, যে বিদেশি রেফারি আনতে পারবে না। বুঝতে পারছি যে ইন্ডিয়ান রেফারি গুলোকে না, সুযোগ দেওয়া এইবার হচ্ছে। শুনছি পরের বছর থেকে ভিএআর টেকনোলজি আসছে, দেখা যাক কতদূর কি হয়। ভিএআর এর ভিএআর এর অন্য একটা মডেল আসছে বোধহয়, সেকেন্ড মডেল না কি একটা আসছে, পার্মানেন্ট যেটা মেইন ভিআর মডেল মানে, সেটা মনে হয়। না না, মেন ভিএআরটা আসছে না, ওটা আর কি মানে যেটা আর কি প্রাথমিকভাবে পরীক্ষামূলক যে ভিআরটা আছে সেইটা আছে। হ্যাঁ, সেটাই সেটাই আমিও সে ঠিক শুনেছি, আছে, তাই শুনেছি। রেফারিং নিয়ে না হয় কথা নাই বললাম, রেফারিং নিয়ে কথা বলতে গেলে আমাদের দিন রাত থাকবে না। তুমি হুম তাহলে হুম। স্কোর লাইনটা প্রেডিকশন করো একবার ছোট করে, মোহনবাগান জিতবে। মুম্বাই ম্যাচে। মোহনবাগান আচ্ছা, জিতবে 3-1। 3-1। 3-1। আশা আশা করছি ওই বদলাটা হাবাস নেবে এবারে। যেই বদলাটা মানে আগের মানে সেইবারে আমরা নিতে পারিনি। সেইবারে 2-1 হেরে গেছিলাম মোহনবাগান। মুম্বাইয়ের মাঠেই। আমরা খেলেছিলাম কিন্তু হেরে গেছিলাম। হুম। হ্যাঁ, 2-1। 2-1 মোহনবাগান। বলছো তাহলে মোহনবাগান তাহলে লিগ শিল্ডটা জিতবে। তাহলে তাহলে আমি আমরা চাই, আমি তাহলে আমরা ইস্ট এফসি বেঙ্গল এশিয়ান কাপে। সমর্থক হয়ে আমি চাই, সে তো কারণ অবশ্যই, অন্তত সে তো আমরা জানি। বাংলার হুম, ফুটবলটা চারিদিকে জয় জয়কার হোক, মোহনবাগান, ইস্ট একদম বেঙ্গল, একদম। মোহামেডান, তিনটে টিম নাম সত্যি পুরো ছেয়ে সত্যি। যাবে, গায়ে ইন্ডিয়ান গায়ে ফুটবল জাস্ট ঢেকে গায়ে যাবে। জাস্ট কাটা দিচ্ছে, গায়ে জাস্ট কাটা দিচ্ছে যে আই লিগ মোহামেডান তাহলে পেয়ে গেছে, ডুরান্ড কাপ আহ, পেয়েছে মোহনবাগান, কালিঙ্গা সুপার হুম কাপ পেয়েছে ইস্ট বেঙ্গল। আইএসএল লিগ শিল্ডটা যদি মোহনবাগানে ঢোকে, আলাদাই ব্যাপার। হুম তারপরে আইএসএল ট্রফিটা নিয়ে পরে কথা হবে। আইএসএল লিগ শিল্ডটা হুম আগে হুম। ঢুকুক বাগানে। তো যাই হোক, আহ, আশা করছি তাহলে এবারে ওইদিকে হাবাস তাহলে হাবাস এসিএল এ, পাবে। ওইদিকে তাহলে এসিএল এ মোহনবাগানও খেলবে, ইস্ট বেঙ্গলও খেলবে, এটাও একটা গর্বের বিষয়, সেটা ভাবো। হ্যাঁ, এএফসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারে মানে আশা করছি যে হবে। তো দেখা যাক কি হয়। মানে আশা করছি যে ভালো খেলবে। যাই হোক যাই হোক, মজা হলো। আর আমি হ্যাঁ সবাইকে বলছি যে ভালোভাবে ঈদ পালন করুন এবং নববর্ষ পালন করুন। নতুন বছর যাতে সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে মানে শুরু করুন। আহ এই বলে আজকের শোটা এন্ড করছি। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব। আচ্ছা, শোন শোন শোন, একবার একবার